ওকে, ওয়েলকাম। কি অবস্থা সবার? দেরি হয়ে গেল ক্লাস আসতে আসতে। খাচ্ছিলাম তো, সারাদিন কিছু খাইতে পারি নাই। একটু যাও খাচ্ছিলাম। দেরি হয়ে গেল ক্লাস আসতে আসতে। খাচ্ছিলাম তো, সারাদিন কিছু। ঠিক আছে। সো নাও উই আর ব্যাক এগেইন। আমরা জীব প্রযুক্তি পড়তেছিলাম, তাই না? সো জীব প্রযুক্তির আমাদের আরেকটা ক্লাস। আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়বো আজকে। আমরা জীব প্রযুক্তির আরেকটা ব্যবহার আছে আমাদের বইয়ের মধ্যে, সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা আজকে আমরা পড়বো, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার আছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা পড়বো আজকে আমরা। তো সাউন্ড টাউন্ড কি ক্লিয়ার আছে সব কিছু? তুমি একটু জানাই দিও তো, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সব কিছু। ঠিক আছে। তো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে ব্যাপারটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা হচ্ছে যে আহ, একটা জীবের একটা জীবের দেহের কোনো একটা অংশ ব্যবহার করে অন্য একটা জীবের সাথে সেটাকে মিলিয়ে তুমি যদি মানব কল্যাণে তুমি যদি ব্যবহার করো, তখন সেটাকে তুমি কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে জীব প্রযুক্তি। বা এখানে এমন হতে পারে যে একটি ব্যাকটেরিয়া বা একটি উদ্ভিদ বা একটি প্রাণী, যে কোনো কিছু হতে পারে, তার দেহের একটা অংশ তার দেহের একটা অংশ নিবা, তার দেহের একটা অংশ নিয়ে তুমি ব্যবহার করবা, ব্যবহার করে তুমি ডিএনএটাকে যুক্ত করবা, ডিএনএটাকে যুক্ত করে তুমি সেটাকে নতুন একটা জীবের ক্ষেত্রে ব্যবহার করবা, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলবো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে যে সংজ্ঞাটা আমাদের বইয়ের মধ্যে উল্লেখ করছে সেটা হচ্ছে এরকম: যে কোনো জীবকোষ থেকে কোনো সুনির্দিষ্ট জিন নিয়ে অন্য কোনো জীবকোষে স্থাপন ও কর্মক্ষম করা বা নতুন বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএতে পরিবর্তন ঘটানোকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল বলে। তার মানে তুমি বৈশিষ্ট্যের পরিবর্তন করবা, বৈশিষ্ট্যের পরিবর্তন করতে যেয়ে তুমি বা নতুন একটা বৈশিষ্ট্য সৃষ্টি করবা, বা ধরো তুমি গুণগত মান উন্নয়ন করবা, এইগুলো হচ্ছে তোমার লক্ষ্য। সেই লক্ষ্যে তুমি কি করবা? তুমি একটা জীবের বা একটা যে কোনো কিছু, সেটা একটা ব্যাকটেরিয়া হতে পারে, যে কোনো কিছু, তার ডিএনএর মধ্যে অন্যটা ডিএনএ স্থাপন করবা, বা একটা ডিএনএর মধ্যে একটা ডিএনএ স্থাপন করবা। স্থাপন করে তুমি সেই বৈশিষ্ট্যটাকে পরিবর্তন করার চেষ্টা করবা, গুণগত মান উন্নয়ন করার চেষ্টা করবা, তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলবো। সহজ ভাষা যদি এটাকে আমি একটা চিত্রের মাধ্যমে তুমি যদি দেখাই, তো বৈশিষ্ট্য স্থানান্তর করা মানে কি? জিন স্থানান্তর করা মানে কি? ডিএনএ কে স্থানান্তর করা। সো এটাকে যদি আমি এখন একটা চিত্রের মাধ্যমে তোমাকে যদি দেখাই, ধরো এটা হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ। বৃত্তাকার ডিএনএ কে আমরা কি নামে জানি? বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড নামে ডাকা হয়। তোমরা একটু ভালো করে জেনে রাখবা, বৃত্তাকার ডিএনএ কে কি নামে ডাকা হয়? বৃত্তাকার ডিএনএ কে প্লাজমিড নামে ডাকা হয়। তাহলে এটা হচ্ছে একটা প্লাজমিড। ওকে, বৃত্তাকার ডিএনএটা কাদের থাকে? বৃত্তাকার ডিএনএগুলো থাকে হচ্ছে ব্যাকটেরিয়াদের দেহে। ব্যাকটেরিয়াদের দেহে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে। ঠিক আছে, প্লাজমিড। ওকে, তো
এই হচ্ছে ব্যাকটেরিয়া সেই বৃত্তাকার ডিএনএ। এবার তুমি কি করবা, তুমি মানুষের দেহ থেকে একটা ডিএনএ নিবা। তো সেই ডিএনএটা কেমন হইতে পারে, সেই ডিএনএটা হইতে পারে ধরো মানুষের দেহের আহ, একটা গুরুত্বপূর্ণ একটা হরমোন, যে হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। যে হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। ইনসুলিন আমাদের দেহে কি করে, ইনসুলিন আমাদের দেহে গ্লুকোজের বা শর্করার ভারসাম্য রক্ষা করে। দেখো আমরা একটা রোগের নাম জানি, যে রোগটার নাম হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস হলে কি হয়, ডায়াবেটিস হলে রক্তের গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়। রক্তের গ্লুকোজের মাত্রা কি হয়ে যায়, বেড়ে যায়। রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে গেলে কি হয়, আলটিমেটলি সুগার, যেটাকে আমরা বলি ব্লাড সুগার বেড়ে যাওয়া। এবং গ্লুকোজ এমন একটা উপাদান যেটা বাড়লেও সমস্যা, কমলেও সমস্যা। কমে গেলে তুমি সেন্সলেস হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাবা, আর বেড়ে গেলে সমস্যা, বেড়ে গেলে তোমার হচ্ছে অনেক রকমের প্রবলেম হবে, তোমার দেহের কোনো ফাংশন ঠিকঠাক থাকবে না। তো এটা একটা ব্যালেন্সের মধ্যে রাখা দরকার। সো নর্মালি আমাদের দেহে এটা বোধহয় ব্যালেন্সের মধ্যেই থাকে, কিন্তু প্রবলেমটা কখন হয়ে যায়, প্রবলেমটা হয়ে যায় হচ্ছে যখন আমাদের দেহে এই যে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করার জন্য যে হরমোনগুলো কাজ করে, সেই হরমোনগুলো যখন ঠিকমতো তৈরি হতে পারে না। তো এরকম একটা গুরুত্বপূর্ণ হরমোন হচ্ছে ইনসুলিন, যেটা আমাদের অগ্নাশয়ের বেটা কোষ থেকে তৈরি হয়। অগ্নাশয়ের 4 রকমের কোষ আছে, তোমাদের পরিপাক অধ্যায়ে পড়েছিলাম, আলফা, বেটা, গামা আর ডেল্টা। তো আমাদের বেটা যে কোষটা আছে, অগ্নাশয়ের যে বেটা কোষ আছে, সেই বেটা কোষটা থেকে কি তৈরি হয়, ইনসুলিন হরমোনটা তৈরি হয়। তো ইনসুলিন হরমোন এই বেটা কোষ থেকে আসে, এবং বা বিটা কোষ, বেটা কোষ বা বিটা কোষ একই জিনিস। অ্যান্ড দেন সেই ইনসুলিনটা কি করে, রক্তের যে অতিরিক্ত গ্লুকোজটা আছে, অতিরিক্ত গ্লুকোজটাকে গ্লাইকোজেন আকারে রূপান্তরিত করে আমাদের কোথার মধ্যে জমা রাখে, আমাদের যকৃতের মধ্যে জমা রাখে। এভাবে করে গ্লুকোজের মাত্রাকে কি করে, নিয়ন্ত্রণ করে। যেমন ধরো তুমি তুমি যখন খাবার খাও, ওয়েট, আচ্ছা, তো তুমি যখন খাবার খাও, তো খাবার যখন তুমি খাও, খাবার খাওয়ার পরে যে কোনো শর্করাজাতীয় খাবার এন্ড অফ দ্য ডে গ্লুকোজে পরিণত হয়। তো এই গ্লুকোজের চাহিদা, আমাদের দেহের মধ্যে একটা গ্লুকোজের চাহিদা আছে। তো সেই গ্লুকোজের চাহিদাটা পূরণ করার জন্য যতটুকু গ্লুকোজ দরকার, ততটুকু গ্লুকোজ ব্যবহার করে অতিরিক্ত গ্লুকোজগুলো রক্তের মধ্যে থেকে যায়। তো সেগুলো রক্তের মধ্যে থাকলে গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। সো ওইগুলোকে ইনসুলিন হরমোন কি করে, গ্লাইকোজেনকে রূপান্তরিত করে আমাদের দেহের ভিতর জমা রেখে দেয়, সহজ হিসাব। আচ্ছা, বা আমাদের লিভারের মধ্যে এবং মাংসপেশিতে জমা রাখে। কিন্তু দেখো এই যে ইনসুলিনটা কোথা থেকে আসতেছে, আমাদের অগ্নাশয় নামে একটা অঙ্গ আছে। আমাদের অগ্নাশয় নামে একটা অঙ্গ আছে, যেটা আমাদের ক্ষুদ্রান্তের পাশেই থাকে। ক্ষুদ্রান্তের পাশে এরকম একটা অগ্নাশয় নামে একটা অঙ্গ আছে। এই অগ্নাশয় থেকে কিন্তু কি আসে, অগ্নাশয় বেটা কোষ থেকে ইনসুলিনটা আসে। ঠিক আছে, অগ্নাশয় অগ্নাশয়ের কোন কোষ, বেটা কোষ বা বিটা কোষ, অগ্নাশয়ের বেটা কোষ বা বিটা কোষ থেকে যে হরমোনটা আসে, সেই হরমোনটার নাম কি, সেই হরমোনটার নাম হচ্ছে ইনসুলিন। আচ্ছা, তার মধ্যে একটা কথা বলে রাখি, ইনসুলিন ইজ কাইন্ড অফ প্রোটিন। ইনসুলিন কি, ইনসুলিন হচ্ছে এক ধরনের প্রোটিন। তার মানে বুঝতে পারতেছো, তাহলে ইনসুলিন যেহেতু প্রোটিন হয়, তার মানে এখানে প্রোটিন তৈরির প্রসেসটা কিন্তু আমাদের কি করতে হবে, ভালো করে জেনে রাখতে হবে। ঠিক আছে, তো ইনসুলিন যেহেতু প্রোটিন, তাহলে সেটা কি টাইপের প্রোটিন। আমরা জানি যে কোনো প্রোটিন তৈরি করতে গেলে অ্যামাইনো অ্যাসিড লাগে। তো ইনসুলিন হচ্ছে কি একটা প্রোটিন। ইনসুলিনের পাশে লিখে রাখি, ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন। ইনসুলিন হচ্ছে একটা প্রোটিন। তো এই ইনসুলিন প্রোটিন থেকে তৈরি করার জন্য আমাদের 51টা অ্যামাইনো অ্যাসিড লাগবে। কয়টা অ্যামাইনো অ্যাসিড লাগবে, 51টা অ্যামাইনো অ্যাসিড লাগবে। আজকের এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 51টা অ্যামাইনো অ্যাসিড লাগবে আমার ইনসুলিন নামক প্রোটিনটা তৈরি করার জন্য। ইনসুলিন নামক প্রোটিন তৈরি করার জন্য 51টা অ্যামাইনো অ্যাসিড আমার লাগবে। ভালো কথা। তাহলে এই যে 51টা অ্যামাইনো অ্যাসিড, এখানে আবার একটা ব্যাপার আছে, তোর টোটাল 2টা চেন আছে। কয়টা চেন আছে, 2টা চেন আছে। এই 2টা চেন একসাথে যুক্ত হয়ে এই 51টা অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট একটা কি তৈরি করে, একটা ইনসুলিনের চেন তৈরি করে। ঠিক আছে, একটা চেন না, ঠিক বেসিক্যালি এখানে 2টা পলিপেপটাইড চেন আছে। কয়টা পলিপেপটাইড চেন আছে, এখানে 2টা পলিপেপটাইড চেন আছে। একটা পলিপেপটাইড চেন, এই 51টা অ্যামাইনো অ্যাসিডকে যদি আমি ভাঙি, তাহলে 21টা অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট একটা চেন পাবো, এবং 30টা অ্যামাইনো অ্যাসিড বিশিষ্ট একটা চেন পাবো। এই দুটা চেন কি থাকে, এই দুটা চেন ডাইসালফাইড বন্ড। ঠিক আছে, দুটি ডাইসালফাইড বন্ডের মাধ্যমে কি থাকে, যুক্ত থাকে। এখানে অনেকগুলো কেস, এখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে। এখানে 21টা অ্যামাইনো অ্যাসিড আর 30টা অ্যামাইনো অ্যাসিড, দুটা চেইন। ঠিক আছে, ব্যাপারটা কেমন দেখো, এই যে এরকম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এই হচ্ছে 21টা অ্যামাইনো অ্যাসিডের 21টা অ্যামাইনো অ্যাসিডের একটা চেইন। এটা হচ্ছে 21টা অ্যামাইনো অ্যাসিডের একটা চেইন। তারপর তুমি 30টা অ্যামাইনো অ্যাসিড নিবা আরেকটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এইখানে আছে কয়টা 30টা অ্যামাইনো অ্যাসিড, তাহলে 21টা যোগ 30টা অ্যামাইনো অ্যাসিডের চেন, দুইটা পলিপেপটাইড চেন বলি আমরা। এটা দুইটা পলিপেপটাইড চেন কি হবে, দুইটা পলিপেপটাইড চেন ডাইসালফাইড বন্ধন দিয়ে যুক্ত থাকবে, দুইটা ডাইসালফাইড বন্ধন দিয়ে কি থাকবে, যুক্ত থাকবে, ঠিক আছে, দুইটা ডাইসালফাইড বন্ধন দিয়ে যুক্ত থাকবে। ওকে, তো এই ক্ষেত্রে দেখা যায় যে এইখান থেকে এইখানে একটা ডাইসালফাইড বন্ধন দিয়ে যুক্ত থাকে, ঠিক আছে, এবং এইখান থেকে এখানে আরেকটা ডাইসালফাইড বন্ধন দিয়ে যুক্ত থাকে, উপরে আরেকটা ডাইসালফাইড বন্ধন থাকে, এরকম এরকম ভাবে এরা কি থাকে, যুক্ত থাকে। তো এটা হচ্ছে একটা ইনসুলিনের স্ট্রাকচার। কিসের স্ট্রাকচার, ইনসুলিনের স্ট্রাকচার। ধরো একটু একটু ঘুরাই দিই। ওকে, এখন এই ইনসুলিনটা কি করে, ইনসুলিনটা হচ্ছে যখন রক্তে অতিরিক্ত গ্লুকোজ থাকে, যখন অতিরিক্ত গ্লুকোজ থাকে এই গ্লুকোজকে গ্লাইকোজেন আকারে পরিণত করে রেখে দেয়, এটা হচ্ছে তার কাজ। আচ্ছা, আরো সরে গেছে। ওকে, সো এই ইনসুলিনটা যদি অগ্নাশয় থেকে ঠিকমতো তৈরি না হয় তাহলে কি প্রবলেম হবে, এই ইনসুলিনটা যদি অগ্নাশয় থেকে ঠিকমতো তৈরি হতে না পারে তাহলে অতিরিক্ত গ্লুকোজগুলোকে গ্লাইকোজেন আকারে সঞ্চয় করে রাখা কি হবে না, পসিবল হবে না। অতিরিক্ত গ্লুকোজগুলোকে গ্লাইকোজেন আকারে সঞ্চয় করে রাখাটা কি হবে না, পসিবল হবে না, যদি এই ইনসুলিনটা পর্যাপ্ত পরিমাণ আমাদের অগ্নাশয় থেকে তৈরি না হয়। এখন কি কারণে অগ্নাশয় থেকে তৈরি না হতে পারে, ইনসুলিনটা তৈরি না হওয়ার জন্য অনেকগুলো কারণ আছে। যেমন ধরো আমরা যে ভেজাল খাবার খাই, এই ভেজাল খাবারের কারণে হতে পারে, ওয়েট, ওকে, আমরা যে ভেজাল জাতীয় খাবার খাই, ভেজাল জাতীয় খাবারের কারণে আমাদের ইনসুলিনের প্রবলেম হয়ে যেতে পারে। আমরা বয়স বাড়ার সাথে সাথে আমাদের অগ্নাশয়ের প্রবলেম হয়ে যেতে পারে, বিভিন্ন কারণ আছে। এটা হওয়ার জন্য স্পেসিফিক একটা কারণ, অনেকক্ষণ বয়স বাড়লে অনেকে ডায়াবেটিস, মানে বংশগতীয় কারণে, যেহেতু এটা জেনেটিক, যেহেতু এটা জেনেটিক কারণ, এই কারণ হতে পারে। একজন বলছে ভাই বইয়ে বলা আছে ইনসুলিন হরমোন, আবার গাইডে বলা আছে প্রোটিন, তো আমি তো এতক্ষণ এটাই বললাম। ইনসুলিন পাশে লেখা আছে প্রোটিন, ইনসুলিন একটা হরমোন, পরিপাক অধ্যায় পড়াইছে এগুলা বাবা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এই ইনসুলিন হরমোনটা যদি পর্যাপ্ত পরিমাণে শরীরে তৈরি না হয় তখন রোগী যে প্রবলেমটা ভুগবে সেই প্রবলেমটা হচ্ছে অতিরিক্ত গ্লুকোজটা গ্লাইকোজেনে পরিণত হবে না, রক্তের মধ্যে থেকে যাবে, তখন আমাদের দেহের মধ্যে গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে, গ্লুকোজের পরিমাণটা অনেক বেশি বেড়ে যাবে। সো এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, তো এই প্রবলেম থেকে পরিত্রাণের উপায় কি, এই পরিমাণে পরিত্রাণের উপায় হচ্ছে আমাদের ইনসুলিনটা বাইরে থেকে গ্রহণ করা। তো ডাক্তাররা বুঝলো যে বাইরে থেকে কি করতে হবে, ইনসুলিন গ্রহণ করতে হবে। তো বাইরে থেকে যখন ইনসুলিন গ্রহণ করতে যাওয়া হলো তখন প্রথম দিকে তারা কি করলো, প্রথম দিকে হচ্ছে গিনিপিগ, খরগোশ, অনেক রকমের দেহ থেকে ইনসুলিনটা কালেক্ট করলো, মহিষের দেহ থেকে ইনসুলিনটা কালেক্ট করে সেটা মানুষের দেহে দেওয়া শুরু করলো। বাট এই প্রসেসটা কিন্তু আসলে খুবই ডিফিকাল্ট, কারণ এইভাবে করে তুমি পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন সাপ্লাই দিতে পারবে না, কারণ তুমি আরেকটা পশুর থেকে যে নিচ্ছ সেই পশুর তো ঘাটতি পড়তেছে ইনসুলিন, তাই না? তো তুমি কতদিন এভাবে করতে পারবে, এবং এখানে ওই সময় কিন্তু ইনসুলিনের দামও কিন্তু কি ছিল, অনেক বেশি চড়া ছিল। সো এখানে তাহলে প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে আমাকে এমন একটা প্রসেস বানাইতে হবে যে প্রসেসে আমি ইনসুলিনটা বাইরে আলাদাভাবে কি করতে পারবো, তৈরি করতে পারবো, এবং সেই জন্য আমাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করতে হবে। সো সায়েন্টিস্টরা বের করতে পারলো যে মানুষের যে ক্রোমোজোম আছে, মানুষের তো প্রত্যেকটা কোষের মধ্যে 23 জোড়া করে ক্রোমোজোম আছে, তো মানুষের যে প্রত্যেকটা কোষের মধ্যে 23 জোড়া করে ক্রোমোজোম আছে, এর মধ্যে 11 নম্বর যে জোড়াটা আছে সেই 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, আমি আবারও বলতেছি, আমাদের জানি ক্রোমোজোমের দুটো বাহু থাকে, 11 নম্বর বা ক্রোমাটিদের তো আরো 4টা বাহু এভাবে পাই, তো ক্রোমোজোমের কথা যদি বলি, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, ভাইয়া সব হরমোনই কি প্রোটিন না, সব হরমোন প্রোটিন না, সব হরমোন প্রোটিন হবে না, লিপিড জাতীয় হরমোনও আছে, কিন্তু সকল এনজাইম প্রোটিন। তাহলে কি বললাম, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, আবার বলতেছি 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে এই ইনসুলিন হরমোনের লোকাস, বা ইনসুলিন হরমোন তৈরির জন্য যে জিনটা দরকার সেই জিনের লোকাস, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে যেতে হবে। আমি আবারও বলতেছি, কি বললাম, মানব দেহের 11 নং ক্রোমোজোমের 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে, বুঝতে পারছো? তো এইখানে আমরা কি পাবো, এইখানে গেলে আমরা হচ্ছে এই ইনসুলিনের জিনটা পাবো। তো ধরো মানুষের সেই 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে তুমি ইনসুলিনের জিনটা আবিষ্কার করতে পারলা, এবং তুমি কি করবা, মানুষের ডিএনএ থেকে সেইটুক জায়গা খণ্ডন করে তুমি নিয়ে আসবা। তো এই খণ্ডন করার অনেক প্রসেস আছে, সেটা আমরা পরে জানবো, সেই প্রসেস আমরা পরে জানবো, ঠিক আছে। তো ধরো, তো
তুমি খণ্ডন করে তো আনার চেষ্টা করবা, তো সেই খণ্ডন করে আনার সময় তোমার তো ওই জায়গাটা খণ্ড হবে না, সাথে আরো অন্যান্য জায়গা খণ্ড হয়ে যেতে পারে। তো তুমি কি করবা, বিভিন্ন রকমের প্রযুক্তি ব্যবহার করে যতটুকু জিন দায়ী, ঠিক ততটুকু জিনকে তুমি আলাদা করে নিয়ে আসবা। তো তুমি বের করতে পারছো এতটুকু জিন দায়ী। কতটুকু জিন দায়ী? এতটুকু জিন দায়ী। এতটুকু জিন দায়ী এই জায়গাটুকুর মধ্যে। এটা হচ্ছে সেই কি 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষ, যেখানে কিন্তু কি আছে, যেখানে কিনা ইনসুলিন তৈরির জিনটা আছে, ইনসুলিন তৈরির জিনটা আছে। তো তোমাকে এখন কি করতে হবে, এই জিনটাকে কেটে আনতে হবে। তো এই জিনটাকে কেটে আনার জন্য আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করি। আমরা কি ব্যবহার করি? রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করি। কি এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে এই জায়গাটাকে কেটে ফেলি। কেটে এই কাঙ্ক্ষিত ডিএনএটাকে আমরা আলাদা করি। কাঙ্ক্ষিত ডিএনএ বলতে কাঙ্ক্ষিত জিনটুকুকে বোঝানো হয়েছে। কাঙ্ক্ষিত ডিএনএ বা কাঙ্ক্ষিত জিনটুকুকে আমরা কি করে ফেললাম? আলাদা করে ফেললাম। ভালো কথা। এখন আমরা যে আগে প্লাজমিডটাকে নিছিলাম, এটা কিন্তু ইনসুলিনের জিন বা ইনসুলিনের জিনের জন্য প্রয়োজনীয় ডিএনএর অংশ, ঠিক আছে? তো আমরা যে এর আগে প্লাজমিডটাকে আলাদা করছিলাম, মনে আছে? প্লাজমিডটাকে বের করে নিয়ে আসলাম একটা ব্যাকটেরিয়ার দেহ থেকে। তো সেই প্লাজমিডটাকে আমাকে কি করতে হবে? প্লাজমিডটাকে খণ্ডন করতে হবে। তাহলে চলো আমরা প্লাজমিডটাকে আমরা একটু বড় করে আঁকাই। তো ব্যাকটেরিয়ার দেহ থেকে যে প্লাজমিডটা পাইছিলাম, প্লাজমিডটাকে বড় করে আমরা আঁকাইলাম। ব্যাকটেরিয়া দেহ থেকে প্রাপ্ত প্লাজমিডটাকে আমরা বড় করে আঁকাইলাম। আঁকানোর পরে এখন আমরা যে কাজটা করব, প্লাজমিডের মধ্যবর্তী কিছুটা জায়গা আমরা কি করে ফেলবো? প্লাজমিডের মধ্যবর্তী কিছুটা জায়গা আমরা এখন মুছে ফেলবো। ওকে, এই যে প্লাজমিডের মধ্যবর্তী কিছুটা জায়গা আমরা কি করে ফেললাম? কেটে ফেললাম। কিভাবে কাটলাম? এই ক্ষেত্রে কাটার ক্ষেত্রে রেস্ট্রিকশন এনজাইম আমরা কাজ করব। রেস্ট্রিকশন এনজাইমে হেল্প আমরা নিব। প্লাজমিডের দেহ থেকে কিছুটা অংশ আমরা কাটবো, ঠিক আছে? এই কাজগুলো করতে গেলে কিন্তু তোমার মাইক্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টের প্রয়োজন পড়বে। এটা তুমি এমন না যে ঘরের মধ্যে বসে বসে করে ফেলবা, ঠিক আছে? তো মাইক্রোস্কোপিক ইনস্ট্রুমেন্টে তোমার কিন্তু এখানে হেল্প নেওয়া লাগবে। ওকে, তো এই জন্য এটাকে টেকনোলজি কথা বলছে। ওকে, তো দেন তুমি কি করবা, এই যে তুমি কাঙ্ক্ষিত যে ডিএনএটা তোমার দরকার ছিল ইনসুলিনের জন্য, সেই ডিএনএটাকে এখন তুমি নিয়ে সুন্দর করে কি করে দিবা? সেই ডিএনএটাকে নিয়ে সুন্দর করে এখানে জোড়া লাগিয়ে দিবা। ওকে, ডান হয়ে গেল। তাহলে এই যে যে জিনিসটা আমাদের এখন তৈরি হলো, যে জিনিসটাকে আমি জোড়া লাগালাম, জোড়া লাগানোর পরে যে জিনিসটা তৈরি হলো, এটা কিন্তু এই প্লাজমিডটা কিন্তু এখন কি হয়ে গেল? এই প্লাজমিডটা কিন্তু আগের প্লাজমিড এখন আর নাই। এই প্লাজমিডটা কিন্তু এখন আর আগের প্লাজমিড নাই। এই ডিএনএটা কিন্তু এখন আর আগের ডিএনএ নাই। এই ডিএনএ এর মধ্যে রিকম্বিনেশন করা হয়েছে। কি করা হয়েছে? রিকম্বিনেশন করা হয়েছে। অর্থাৎ এটার নাম এখন রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট রিকম্বিনেন্ট ডিএনএ বা এটাকে আরডিএনএও বলে। এটাকে আরডিএনএও বলে, ছোটটা আরডিএ ডিএনএ এভাবে করে লেখা হয়। রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু এটাকে বলা হবে। কেন রিকম্বিনেন্ট ডিএনএ বলা হবে? কারণ কারণ এটা নতুনভাবে প্রস্তুতকৃত। তো এই ক্ষেত্রে আমরা একটা ব্যাকটেরিয়াকে ব্যবহার করি, ইকোলাই ব্যাকটেরিয়াকে সাধারণত ব্যবহার করে থাকি। একটা ইকোলাই ব্যাকটেরিয়ার কোষে প্রায় 10 লক্ষ অণু ইনসুলিন তৈরি করা পসিবল এই প্রসেসে একটা ইকোলাই ব্যাকটেরিয়া, যেটা বহুল প্রচলিত ব্যাকটেরিয়া, সে একটা ইকোলাই ব্যাকটেরিয়ার দেহে 10 লক্ষ অণু, কত অণু? 10 লক্ষ অণু ইনসুলিন অণু তৈরি করা সম্ভব। কারণ এই যে তুমি রিকম্বিনেন্ট ডিএনএটাকে পাইলে, রিকম্বিনেন্ট ডিএনএটাকে তুমি কি করবা? আবার একটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে প্রবেশ করবে, কারণ যে ব্যাকটেরিয়া থেকে এটা বের করছে সেই ব্যাকটেরিয়া তো মারা গেছে। তো এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে তুমি আবার আরেকটা ইকোলাইয়ের মধ্যে প্রবেশ করাবা। সেই ইকোলাই যখন বংশবৃদ্ধি করবে, আমরা জানি ইকোলাই কি করতে পারে? প্রতি 20 মিনিটে একটা থেকে দুটো বংশধর তৈরি করে ফেলতে পারে, তাই না? সো এভাবে সে যখন বংশধর তৈরি করবে, তখন সে তার ভিতরে বেসিক্যালি এই প্লাজমিডটাকে বা এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে কিন্তু সে বারবার কি করবে? মাল্টিপ্লিকেশন করবে। মাল্টিপ্লিকেশন করে এই ইনসুলিন তৈরির জিনটা সে নিজের দেহের মধ্যে বারবার বৃদ্ধি করতে থাকবে। এভাবে করে 10 লক্ষ অণু তৈরি করা সম্ভব। এবং এই প্রসেসটা ইলিয়ান লিলি নামের একটা কোম্পানি আছে, ইলিয়ান লিলি নামের এই কোম্পানিটা সবার প্রথমে এই প্রসেসটা আবিষ্কার করছে এবং তারা বাজারজাত করছিল যে ইনসুলিন, সেই ইনসুলিনটার নাম ছিল হিউমুলিন। সেই ইনসুলিনটার নাম কি ছিল? সেই ইনসুলিনটার নাম ছিল হচ্ছে হিউমুলিন, ঠিক আছে? কি নাম ছিল? হিউমুলিন। ওকে, তাহলে এখানে আমরা বেশ কটা ইনফরমেশন জানলাম। 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমরা ইনসুলিন তৈরি, ইনসুলিনের প্রোটিনটা তৈরি বা ইনসুলিন হরমোনটা তৈরি। এখানে তোমার 153টা নাইট্রোজেনের ক্ষার আছে। এই 51টা অ্যামাইনো অ্যাসিডে বেসিক্যালি এখানে যে ডিএনএটা, এই ডিএনএটার মধ্যে 153টা নাইট্রোজেনের বেস আছে। 153টা নাইট্রোজেনের বেস আছে। 153টা
নাইট্রোজেনের ক্ষার আছে। এই যেই ডিএনএটা দায়ী আমার ইনসুলিন তৈরির জন্য, সেখানে 153টা নাইট্রোজেনের ক্ষার আছে। এই 153টা নাইট্রোজেনের ক্ষার কি করে, 153টা নাইট্রোজেনের ক্ষার হেল্প করে এই 51টা অ্যামাইনো অ্যাসিডকে কি করতে, নির্দেশ করতে। ঠিক আছে, 153টা অ্যামাইনো অ্যাসিড 153টা নাইট্রোজেনের ক্ষার আছে। নাইট্রোজেনের ক্ষার মানে কি, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। ঠিক আছে, আরএনএর ক্ষেত্রে ইউরাসিল আর ডিএনএর ক্ষেত্রে থাইমিন। তো এইভাবে আলটিমেটলি তৈরি হয়। ঠিক আছে, তাহলে ইলিয়ান লিলি কোম্পানি সবার প্রথমে এই প্রক্রিয়া বাজারজাত করছিল কে, সবার প্রথমে এই প্রক্রিয়ায় রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে ইনসুলিন বাজারজাত করছিল, এবং সেটার নাম ছিল কি, সেটার নাম ছিল হচ্ছে হিউমুলিন। ঠিক আছে, বুঝতে পারছো? ডান। তাহলে আমি মনে হয় তোমাদেরকে বেসিক কমন সেন্স, তোমাদেরকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বেসিক কমন সেন্সটা কিন্তু তোমাদের বুঝাতে পারছি। ঠিক আছে, বেশিক্ষণ ক্লাস দিব না আজকে আবার বায়োমিশনের ক্লাস আছে, ওইটাও নেওয়া লাগবে, ওটাও তাড়াতাড়ি শেষ করে দিব, 40-45 মিনিটের মধ্যে শেষ করে দিব। ঠিক আছে, আজকে বেশিক্ষণ ক্লাস নিব না। আই থিঙ্ক তোমাদেরকে বেসিক কমন সেন্সটা কিন্তু বুঝাতে পারছি। তো এই প্রসেসগুলো করার জন্য ইকোলাই ব্যাকটেরিয়া, অ্যাগ্রোব্যাকটেরিয়াম নামের ব্যাকটেরিয়াগুলো বেশি ব্যবহার করা হয়। ইকোলাই, অ্যাগ্রোব্যাকটেরিয়াম ইত্যাদি ব্যাকটেরিয়াগুলোকে এই জিনিসগুলো করার জন্য বেশি ব্যবহার করা হয়। আমি তোমাদের কিন্তু একসাথে ইনসুলিনটাও পড়াই দিছি, কিন্তু আমি তোমাদেরকে একসাথে ইনসুলিনের বেসিকটাও পড়াই দিছি। তোমাদের পরে দেখবে ইনসুলিন নিয়ে আলোচনা করছে এই বইয়ের একদম, মানে এই চ্যাপ্টারের লাস্টের দিকে দেখবো ইনসুলিন নিয়ে আলোচনা করছে, তখন এই কথাগুলো আছে, সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিছি। তোমাদের শুরুতে হয়তো বা আছে, বা তারপরে এটা দেওয়া আছে। তো দেখো, এই যে জিনিসটা তৈরি করলাম, এই ডিএনএটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এই ডিএনএটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। এখন তুমি কি করলা, এখন তুমি যে কাজটা করলা, এই ডিএনএটাকে তো তোমাকে আবার কি করতে হবে, একটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে স্থাপন করতে হবে, তাই না? এই ডিএনএটাকে তোমার একটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে কি করতে হবে, স্থাপন করতে হবে। কারণ তুমি যে ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটা বের করছো, সেই ব্যাকটেরিয়া তো মারা গেছে, আরেকটা ব্যাকটেরিয়ার দেহে তোমার রাখতে হবে। তার তো বাইরে রেখে দিলে, টেস্ট টিউবের মধ্যে রেখে দিলে তো আর সব হয়ে যাবে না। ঠিক আছে, তোমাকে তো এটাকে আরেকটা জায়গায় রাখতে হবে। তো এই প্রসেসটা করার জন্যে তোমার কি করা হয় দেখো তো, এই যে সুন্দর করে এই যে ব্যাকটেরিয়াটা, প্লাজমিডটা, এই প্লাজমিডটাকে সুন্দর করে আরেকটা কিসের মধ্যে রেখে দেওয়া হয়, আরেকটা ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে হোস্ট হিসেবে করে দেওয়া হয়। এটা হচ্ছে সেই হোস্ট। এই যে ইকোলাই ব্যাকটেরিয়াটা হচ্ছে হোস্ট, ইকোলাই ব্যাকটেরিয়াটা কি হোস্ট। এখন দেখো, এই যে ইকোলাই ব্যাকটেরিয়াটা, এক্ষেত্রে ইকোলাই ব্যাকটেরিয়া বা অ্যাগ্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াগুলো কিন্তু বেশি ব্যবহার করা হয়। তো এই যে ইকোলাই ব্যাকটেরিয়া, সে হচ্ছে হোস্ট হিসেবে কাজ করতেছে। সে কি হিসেবে কাজ করতেছে, হোস্ট হিসেবে কাজ করতেছে। এবং সেই হোস্ট হিসাবে এই কি কাকে ধারণ করতেছে, এই অ্যাগ্রোব্যাকটেরিয়া, মানে এই নতুন রিকম্বিনেন্ট ডিএনএটাকে ধারণ করতেছে। তাহলে এই যে হোস্ট হিসাবে থাকা যে ব্যাকটেরিয়াটা, এই হোস্ট হিসাবে থাকা ব্যাকটেরিয়াটার এখন কি বলা হবে, এটাকে বলা হবে জিএমও। এটাকে বলা হবে কি, এইটাকে বলা হবে হোস্ট বা জিএমও। এটাকে বলা হবে হোস্ট বা জিএমও, কারণ এটাকে বলা হবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটাকে বলা হবে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ইনসুলিন তৈরির প্রসেসটাকে খাতায় আটকাওয়া লাগবে তোমাদের। ইনসুলিন, ইরাইথ্রোপোয়েটিন, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, বেশ কয়েকটা জিনিস দেওয়া আছে। সবগুলোর প্রসেস একটাই। আজকে তোমাদের একদম বেসিকটা বোঝাচ্ছি। আজকে আমার শরীর ভালো না, তো তোমাদের একদম বেসিকটা বোঝাচ্ছি। ঠিক আছে, সো তোমাদের একটু বেসিকটা দেখো। তাহলে এটার নাম কি, জিএমও। জিএমওর ফুল মিনিং কি, জিএমওর ফুল মিনিং হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ঠিক আছে, মানে কি, যে অর্গানিজম মানে হচ্ছে ছোট একটা জীব বা প্রাণী বা যাই বলো না কেন, সে মডিফাই করা হয়েছে। তার মডিফাইটা কিভাবে হয়েছে, জেনেটিক্যালি মডিফাই হয়েছে। তাহলে জেনেটিক্যালি মডিফাইড হওয়া একটা অর্গানিজম বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। বুঝতে পারছো? তাহলে এটাকে বলা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ডান। আচ্ছা, এইটাকে আরেকটা জিনিস বলা হয়, সেটা কি জানো, সেটা হচ্ছে জিইও। এটাকে জিইও নামেও ডাকা হয়। জিইও এর ফুল মিনিং কি বলতে পারবা তোমরা? জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম। বা এই প্রাণীটাকে ট্রান্সজেনিকও বলা হয়। এই প্রাণীটাকে কি বলা হয়, ট্রান্সজেনিক, মানে যে জিনটা কি করা হয়েছে,
জিনটা পরিবর্তন করা হয়েছে, যে জীবটার জিনটা কি করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। তাহলে এর বেশ কয়েকটা নাম আছে। জিএমও বলা হয়, এই পুরো প্রাণীটাকে কিন্তু জিএমও বলবে। জিনটার নাম কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ। নতুন যে ডিএনএটা তৈরি হয়েছে এটা কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ। নতুন যে ডিএনএটা তৈরি হয়েছে এটা কিন্তু রিকম্বিনেন্ট ডিএনএ। নতুন যে জীবটা হয়েছে সেই জীবটার নাম হচ্ছে জিএমও, জিইও, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড অর্গানিজম, বা এটাকে ট্রান্সজেনিক জীবও আমরা বলে থাকি। এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা ট্রান্সজেনিক জীবও কিন্তু আমরা চাইলে বলে ফেলতে পারি। যদি এটা ট্রান্সজেনিকের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, ট্রান্সজেনিকটা আরেকটু ব্যতিক্রম, সেটা নিয়ে তোমাদের সাথে পরে আলোচনা করবো ট্রান্সজেনিক জিনিসটা কি, বা এটাকে আমরা ট্রান্সজেনিকও বলে থাকি। তাহলে দেখো কি বলতে হবে, জিন প্রকৌশলগত যে প্রযুক্তির মাধ্যমে কোনো জীবের ডিএনএতে কাঙ্ক্ষিত গাঠনিক পরিবর্তন আনা যায় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বলে। বা এই প্রসেসে এখন দেখো এই যে ইকোলাই ব্যাকটেরিয়াটা আছে, এই যে ইকোলাই ব্যাকটেরিয়াটা আছে, তাহলে এই ইকোলাই ব্যাকটেরিয়াটা কি তার সংখ্যা বৃদ্ধি করবে, তাই না? এই ইকোলাই ব্যাকটেরিয়াটার সংখ্যা বৃদ্ধি করবে, প্রতি 20 মিনিটে ডাবল হয়ে যাবে। তাহলে এইভাবে করে যখন সে সংখ্যা বৃদ্ধি করবে তখন সে কি করবে, এই জিনটাকেই কিন্তু বারবার বৃদ্ধি করতে থাকবে। অর্থাৎ তার ভিতরে কিন্তু এই রিকম্বিনেন্ট ডিএনএটা থাকবে, তার নিজের ডিএনএ না, বরঞ্চ এই রিকম্বিনেন্ট ডিএনএ, এবং সেটাই ডুপ্লিকেট কপি হয়ে যেতে থাকবে। সেটা কি হবে, ডুপ্লিকেট কপি হয়ে যেতে থাকবে। তার মানে তুমি কি করলা বলো তো, তুমি তোমার এই কাঙ্ক্ষিত এই জিনটাকে ব্যাকটেরিয়ার দেহের মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ আকারে ঢুকায়া এখন তুমি বারবার বৃদ্ধি করতেছো, যেটা কিনা তুমি এমনি নর্মালি করতে পারতা না। এবং এইখান থেকে তুমি চাইলে কি পাবা, ইনসুলিন পাবা। তাহলে এখানে আমি বেসিক্যালি কি করতেছি, জিন ক্লোনিং করতেছি। আমরা কি করতেছি, একটা জিনের ক্লোনিং করতেছি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এই প্রসেসটাকে আমরা চাইলে জিন ক্লোনিংও বলতে পারি। এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি, জিন ক্লোনিং। জিন ক্লোনিং, এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি, এই প্রসেসটাকে আমরা জিন ক্লোনিংও বলতে পারি। উপরে লিখতেছি, দাঁড়াও, এর নিচে দেখা যাচ্ছে না। এই প্রসেসটাকে আমরা বলতে পারি জিন ক্লোনিং। তো ক্লোনিং অনেক রকমের আছে, ক্লোনিং নিয়েও আমাদের পরে আলোচনা আছে, ক্লোনিং আমরা পরে পড়বো। ক্লোন বানানো আমরা পরে আলোচনা করব। আপাতত এটুকু জেনে রাখি, বেসিক্যালি আমি কি করতেছি, আমার এই কাঙ্ক্ষিত যে ডিএনএটা ছিল, কাঙ্ক্ষিত যে জিনটা ছিল ইনসুলিন তৈরির জন্য, সেটাকে তো আমি অন্য কোথাও স্থাপন করতে পারতেছিলাম না। সো দ্যাট ইজ ওয়াই আমি যে কাজটা করলাম, সেই ডিএনএটাকে, সেই কাঙ্ক্ষিত জিনটাকে আমি আরেকটা ব্যাকটেরিয়া থেকে ডিএনএ কালেক্ট করলাম, প্লাজমিড কালেক্ট করলাম, সেই প্লাজমিডের মধ্যে স্থাপন করে দিলাম। কাটার জন্য আমি রেস্ট্রিকশন এনজাইম, যুক্ত করার জন্য আমি লাইগেজ এনজাইম ব্যবহার করছি, ব্যবহার করে দেন সেটাকে আরেকটা হোস্টের মধ্যে ঢুকাই দিলাম। সেই হোস্ট এখন মাল্টিপ্লিকেশন করবে, মাল্টিপ্লিকেশন করার সাথে সাথে রিকম্বিনেন্ট ডিএনএটা মাল্টিপ্লিকেশন হবে, ওরফে আমার ওই কাঙ্ক্ষিত জিনটা মাল্টিপ্লিকেশন হবে, এবং ওই কাঙ্ক্ষিত জিন থেকে প্রাপ্ত ওই উপাদানটা, বা ইনসুলিন হোক, ইন্টারফেরন হোক, যে কোনো কিছু হোক, সেইগুলোকে আমি আবার পেয়ে যাব। সো এই প্রসেসটাকে আমরা এই জন্য জিন ক্লোনিং বলতেছি। নতুন জীবটাকে আমরা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার অর্গানিজম বা ট্রান্সজেনিক বলতেছি। এবং নতুন যে ডিএনএটা, এটাকে আমরা আরডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ বলতেছি। এবং এটাই হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি, বা এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এভাবে কি করা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করা হয়। আই থিঙ্ক আমি তোমাদের একদম বেসিক জিনিসটা বুঝাতে পারছি। এবং এই ক্ষেত্রে আমরা কি করি, এক্ষেত্রে আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়াম এবং ইকোলাই ব্যাকটেরিয়াটাকে ব্যবহার করি। ইকোলাই ব্যাকটেরিয়াটা খুবই জনপ্রিয়, পাশাপাশি অ্যাগ্রোব্যাকটেরিয়ামটাকে ব্যবহার করা। এবং লিডারবার্গ অ্যাগ্রোব্যাকটেরিয়ামের মধ্যে সবার প্রথমে প্লাজমিডের এই সন্ধানটা পাইছিল একজন বিজ্ঞানী লিডারবার্গ। তিনি সন্ধানটা পাওয়ার পরেই কিন্তু এই জিনিসটা কি হয়েছে, অগ্রসর হয়েছে। বুঝতে পারছো? আই থিঙ্ক তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। বুঝতে পারলে তোমরা সবাই একটু কমেন্টে ইয়েস লিখে থাকো। এখন আমি একটু প্লাজমিড নিয়ে একটু আলোচনা করব। প্লাজমিড নিয়ে একটু কথাবার্তা বলা লাগবে, প্লাজমিড নিয়ে। প্লাজমিড। সো ইফ আই ড্র এ ব্যাকটেরিয়া, যদি আমরা এরকম একটা ব্যাকটেরিয়া আঁকাই, তো ব্যাকটেরিয়ার দেহে আমরা কি পাই, ব্যাকটেরিয়ার দেহে তার দেহ, তারপর তার হচ্ছে ধরো কোষ প্রাচীরটাও দিয়ে দিলাম। তার দেহে আমরা তার একটা নিজস্ব একটা ডিএনএ তো আমরা পাই, তাই না? তার তো নিজস্ব একটা ডিএনএ থাকেই, তো এমনি তো ডিএনএ থাকেই। ধরো এটা সেই এমনি ডিএনএ, যেটা নর্মাল ডিএনএ। পাশাপাশি একটা এক্সট্রা ডিএনএ থাকবে, যেটাকে আমরা কি নামে ডাকবো, যেটাকে আমরা প্লাজমিড নামে ডাকবো। তার দেহে একটা এক্সট্রা ডিএনএ থাকবে, সেই ডিএনএটাকে আমরা কি নামে রাখবো, সেই ডিএনএটাকে আমরা প্লাজমিড নামে রাখবো। কি নামে রাখবো, প্লাজমিড নামে রাখবো, এক্সট্রা একটা ডিএনএ। ঠিক আছে? তো লিডারবার্গ 1952 সালে ইকোলাইয়ের দেহে সবার প্রথম এটাকে পায়। একটা ব্যাকটেরিয়ার দেহে প্লাজমিডের সংখ্যা কতগুলো হতে পারে, এই প্লাজমিডের সংখ্যা 1 থেকে 1000 হতে পারে, 1 থেকে 1000টি হতে পারে। একটা ব্যাকটেরিয়ার দেহে এই প্লাজমিডের সংখ্যা, বা ইকোলাইয়ের দেহের প্লাজমিডের সংখ্যা 1 থেকে 1000 পর্যন্ত হতে পারে। এবং এটাও কিন্তু দ্বিসূত্রক, তাহলে প্লাজমিডের কয়েকটা বৈশিষ্ট্য আমরা দেখি। প্রথম কথা হচ্ছে এরা হচ্ছে দ্বিসূত্রক, বৃত্তাকার,
দ্বিসূত্রক বৃত্তাকার, এরা হচ্ছে দ্বিসূত্রক এবং বৃত্তাকার। দ্বিতীয় কথা হচ্ছে অল্প সংখ্যক জিন থাকে, অল্প সংখ্যক জিন, যার কারণে তুমি এখান থেকে ইজিলি কি করতে পারবা, ইজিলি তুমি তোমার কাজটা করতে পারবা, যেহেতু জিনের সংখ্যা কি অল্প, অল্প সংখ্যক জিন থাকে, অল্প সংখ্যক জিন থাকে, যার কারণে তুমি ইজিলি তোমার কাজটা করতে পারবা। 3 নম্বর কথা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এদেরকে কাটা যায়, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা যায়। তুমি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ইজিলি কি করতে পারবা, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে একটা জায়গাকে ইজিলি কেটে ফেলতে পারবা। কেটে তুমি চাইলে কনজুগেশন করতে পারবা, কনজুগেশন করতে পারে, কনজুগেশন, কনজুগেশন মানে কি, সহজে এটার সাথে অন্য একটা ডিএনএ কি করা যায়, যুক্ত করা যায়, সহজে অন্য একটা ডিএনএ এটার মধ্যে স্থাপন করা যায়, যেটা আমরা একটু আগে তোমাদেরকে দেখছি। ওকে, এবং কিছু রাসায়নিক পদার্থ এরা, স্পেশাল কিছু রাসায়নিক পদার্থ এরা চাইলে কি করতে পারে, খনন করতে পারে। বাট এই 4টা বৈশিষ্ট্য কিন্তু একদমই কমন, 4টা খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ভাইয়া জিন ক্লোনিং কি ব্যাকটেরিয়ার সাধারণ জনন প্রক্রিয়ার মাধ্যমে হয়? হ্যাঁ, নর্মাল জনন প্রক্রিয়ার মধ্যে সে হয়ে যায়, দ্বিবিভাজন প্রক্রিয়া হতে পারে, যে কোনো কনজুগেশন পদ্ধতিও হতে পারে। যেমন এই যে কনজুগেশন কথা কিন্তু লিখছি, দেখো তোমাদেরকে যে ব্যাকটেরিয়া পড়েছিলাম, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কনজুগেশন পড়েছিলাম, কনজুগেশনের ক্ষেত্রে কি হয়, এটা কিন্তু প্লাজমিড দিয়েই হয় কিন্তু কনজুগেশনটা আমরা দেখছিলাম কিন্তু। সো এরকম বেশ কিছু, তারপর আরও বেশ কিছু কথা প্লাজমিডের ব্যাপারে লেখা আছে, যেমন প্লাজমিডের ব্যাপারে লেখা আছে যেটা বেশি করে রাসায়নিক পদার্থ কখন খনন করতে পারে, যেমন কোলিসিন, ভিব্রিওসিন, এরকম কিছু রাসায়নিক পদার্থ এরা খনন করতে পারে। এগুলো নিয়ে পরে কথাবার্তা বলবো, সমস্যা নাই। কোলিসিন আর ভিব্রিওসিন নামক দুটো রাসায়নিক পদার্থ এরা খনন করতে পারে। আচ্ছা, রেস্ট্রিকশন এনজাইম নিয়ে একটু কথা বলার আছে। রেস্ট্রিকশন এনজাইমটা কি করে, একটা ডিএনএ কে একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় চাইলে কি করে ফেলতে পারে, কেটে ফেলতে পারে। রেস্ট্রিকশন এনজাইমটা আসলে কোথা থেকে আসে, রেস্ট্রিকশন এনজাইমটা কি বানানো হয় না কি আসলে এটা? রেস্ট্রিকশন এনজাইমটা হচ্ছে একটা বিশেষ প্রকৃতির এনজাইম, যে এনজাইমটাকে ব্যাকটেরিয়া নিজের দেহের মধ্যে তৈরি করে। এনজাইমটা ব্যাকটেরিয়া তার নিজের দেহের মধ্যে কি করে, তৈরি করে। কেন তৈরি করে, ব্যাকটেরিয়াকে অনেক সময় কিছু ভাইরাস অ্যাটাক করে মারার জন্য। তো ওই ভাইরাসের ডিএনএকে মেরে ফেলার জন্য, ধরো একটা ভাইরাসের দেহের মধ্যে, তোমরা তো পড়ছো লাইটিক চক্র পড়ছো, তো ভাইরাসের দেহের মধ্যে যখন একটা ব্যাকটেরিয়া দেহের মধ্যে যখন ভাইরাস ঢুকে যায়, একটা ব্যাকটেরিয়া দেহের মধ্যে যখন একটা ভাইরাস ঢুকে যায়, তখন কি ব্যাকটেরিয়া কি চুপচাপ বসে থাকে যে আসছে আমাকে ভাইরাস মারতে, এখন তো আমি মরে যাবো, এরকম এরকম তো না, তাই না? ব্যাকটেরিয়ার দেহের মধ্যেও তো কিছু রাসায়নিক পদার্থ থাকে যেটা কিনা ভাইরাসের ডিএনএটাকে মারার চেষ্টা করে, সেটা মারতে পারুক আর না পারুক। যেমন ধরো ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে একটা টি2 ফাস্ট ভাইরাসের ডিএনএ প্রবেশ করলো। এখন টি2 কি মানে, এখন আমার ইকোলাই কি বসে বসে সহ্য করবে? ইকোলাই কি মানে ভাইয়া বাই মিশন ওই ডাবল কানের মাইক্রোফোন ইউজ করেন না, এক কানে চলে আরেক কান বন্ধ, আবার এক কানে আগের কান পরে, একদম সমস্যা করে। আচ্ছা, মজার বিষয় বলতেছি, ধরো তোমার আনসারটা ফাতিহুল ইসলাম তাইফুর। তো যেটা বলতেছিলাম যে ব্যাকটেরিয়ার দেহের মধ্যেও কিন্তু এক ধরনের রাসায়নিক পদার্থ আছে, যে রাসায়নিক পদার্থটা হেল্প করে ব্যাকটেরিয়ার মধ্যে যদি অন্য কোনো ভাইরাস ঢুকে সেই ভাইরাসটাকে মারার জন্য, সেইটাই রাসায়নিক পদার্থটাই হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। তো ব্যাকটেরিয়া তার দেহে রেস্ট্রিকশন এনজাইম রাখে, যে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে সে কোনো ভাইরাস আসলে ভাইরাসটাকে যাতে মেরে ফেলা যায় সেই কাজে কি করে, হেল্প করে। ওই রেস্ট্রিকশন এনজাইমটা কি করে জানো, সেই রেস্ট্রিকশন এনজাইমটা বেসিক্যালি ভাইরাসের দেহের মধ্যে যে ডিএনএটা আছে, ভাইরাসের দেহের মধ্যে যে ডিএনএটা, সেই ভাইরাসের ডিএনএটাকে কেটে ফেলে, টুকরা 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 টুকরো টুকরো করে ফেলে। তার মানে একটা ব্যাকটেরিয়ার দেহের মধ্যে একটা ভাইরাস ঢুকলো, মানে ভাইরাসের ডিএনএ ঢুকলো, রেজিস্ট্রেশন এনজাইম কি করে, রেজিস্ট্রেশন এনজাইমটা ব্যাকটেরিয়া নিজে তৈরি করে ওই যে ভাইরাসের ডিএনএটাকে টুকরা টুকরা টুকরো করে ফেলে। তো ওই জিনিসটাকে সায়েন্টিস্টরা আবার দেখো কীভাবে ইউজ করছে, ওই জিনিসটাকে সায়েন্টিস্টরা ইউজ করছে ওই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে, ব্যাকটেরিয়ার দেহে থেকে ওই রেজিস্ট্রেশন এনজাইমটাকে নিয়ে সেটাকে আরেকটা ডিএনএর মধ্যে রেখে দেখছে যে আসলে ওই ডিএনএটাকেও কেটে ফেলার ক্ষমতা কে রাখে, রেজিস্ট্রেশন এনজাইম রাখে। তার মানে রেজিস্ট্রেশন এনজাইম এমন একটা এনজাইম যেটা ব্যাকটেরিয়া তৈরি করে, ব্যাকটেরিয়া কি করে সেটা দিয়ে অন্য একটা ডিএনএকে কেটে ফেলতে পারে। বেসিক্যালি ভাইরাসের ডিএনএটাকে কাটার জন্য এটা তৈরি করে ব্যাকটেরিয়া নিজে, বা সেটা দিয়ে সে কি করতে পারে, আমরা কি করতে পারি, চাইলে অন্য একটা ডিএনএ কেটে ফেলতে পারি। মানে ব্যাকটেরিয়া তৈরি করছিল আরেক কাজে, আমরা ব্যবহার করতেছি কিন্তু আরেক কাজে, মানে মানে বিভিন্ন রকমের কাজ আমরা ব্যবহার করতেছি। এখন ধরো হাজার 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 রকমের ব্যাকটেরিয়া আছে, তো হাজার হাজার ব্যাকটেরিয়া হাজার হাজার রকমের রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করবে, তো সায়েন্টিস্ট সেগুলো কালেক্ট করে সেগুলোকে তার নিজের কাজে ব্যবহার করবে। এই হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের কাজ, বুঝছো? আচ্ছা, আজকে তোমরা কারা কারা মাইক্রোফোন দিয়ে ক্লাস করতেছো? আজকে কি কেউ মাইক্রোফোন দিয়ে, সরি মানে হেডফোন দিয়ে কেউ ক্লাস করতেছো? আজকে হেডফোন দিয়ে ক্লাস করে তোমাদেরকে আজকে প্রবলেম মনে হচ্ছে, এক কানে শোনা যাচ্ছে এক কানে শোনা যাচ্ছে না, এরকম কি হয়েছে? যারা হেডফোন দিয়ে ক্লাস করতেছো আজকে, তাদের কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, নাকি এক কানে বাজতেছে আরেক কানে বাজতেছে না, নাকি দুই কানে বাজতেছে? একটু আমাকে কুইকলি জানাও। আজকে যারা যারা ক্লাস করতেছো, শোনা যাচ্ছে এক কানে শোনা যাচ্ছে না, এরকম কি হয়েছে?
যারা হেডফোন দিয়ে ক্লাস করতেছো আজকে, তাদের কি কথা ক্লিয়ার শোনা যাচ্ছে, নাকি এক কানে বাজতেছে আর এক কানে বাজতেছে না, নাকি দুই কানেই বাজতেছে? একটু আমাকে কুইকলি জানাও। আচ্ছা, কোনো প্রবলেম হতেছে না। কেন প্রবলেম হইতেছে না? কারণ আজকে আমি ওই গতদিনের মাইক্রোফোন ইউজ করতেছি। আজকে আমি গতদিনের মাইক্রোফোন ইউজ করতেছি। বলছিলাম না যে মানে মাইক্রোফোনটা নতুন কিনছি, তো নতুন কিনছি মাইক্রোফোনটা। তো যার কারণে আলটিমেটলি প্রথম দিন আমি সেট আপ মেট বুঝতাম না, প্রথম দিনে আমার সেট আপ মেট জানা ছিল না, তো যার কারণে একটু প্রবলেম হয়েছে। তো আজকে তো সেট আপ শিখে গেছি, এটাকে আমরা সেট আপ করতে হয়। সো আজকে এই জন্য আর প্রবলেম হইতেছে না, বুঝছো? একদম কিনেই গতকালকে কিনে কোনো টেস্টিং মেস্টিং না করে ডাইরেক্ট মানে ক্যামেরার মধ্যে লাগাই দিয়ে এটা সেট আপ মানে ইউজ করা শুরু করে দিয়েছিলাম। সো ওইখানে আর কি প্রবলেম হয়েছে। তো বেসিক্যালি এটা হয় কি, মাইক্রোফোনের এখানে দুইটা রিসিভার থাকে, বুঝছো? মাইক্রোফোনের এখানে দুইটা রিসিভার আছে। তো এই দুইটা রিসিভার আমি ইউজ করতে হয় আর কি। মানে দুইটা রিসিভারও তুমি ইউজ করতে পারো, রিসিভার না ঠিক, এটা ট্রান্সমিটার, এটাকে ট্রান্সমিটার বলে আর কি। তো দুইটা ট্রান্সমিটার আছে। তো আমি গতদিন দুইটা ট্রান্সমিটার দিয়ে ইউজ করছিলাম। তো একটা সামনে রাখছিলাম, একটা পিছনে রাখছিলাম। একটা রাখছিলাম সামনে, একটা রাখছিলাম পিছনে। তো দেখা গেছে যে দুইটা দুই কানের জন্য কানেক্ট করে। দেখবা তোমরা যখন ইয়ারফোনে গান শোনো, দেখবা কিছু কিছু অডিও আছে যেগুলোকে 3D অডিও বা 4D অডিও বলে। আসলে 3D 4D জন্য এগুলোকে স্পেশাল অডিও বলে, স্পেশাল অডিও, স্পেশাল না, স্পেশাল অডিও। তো এটা কি করে, দুই কানে দুইটা কানেক্ট করে আর কি। দুই মানে এইটা ধরো লেফট সাইড কানেক্ট করবে, এটা রাইট সাইডের ভয়েস নিবে। তো তখন হবে কি, লেফট সাইড রাইট সাইড দুই দিকে তুমি সমানভাবে শুনতে পারবা। সো ওই সেট আপের জন্য আসলে স্টুডিও সেট আপ একটু বড় মানে সিস্টেম করতে হয়। তো অত তো আমি এক্সপার্ট না, এক্সপার্ট হয়ে যাবো ইনশাল্লাহ, বাট ওই রকম এক্সপেরিমেন্ট করতে পারি না সময়ের কারণে। পর কালকে রাত্রেবেলা এই মাইক্রোফোন কেমনে ইউজ করতে হয়, এই মাইক্রোফোন কেমনে ইউজ করতে হয়, এই মাইক্রোফোন ইউজ করার জন্য মনে হয় কালকে রাতে 2 ঘন্টা না 2.5 ঘন্টা টিউটোরিয়াল ভিডিও দেখছি। দেখো তোমাদের জন্য কত কিছু করি। মাইক্রোফোন কেমনে ইউজ করতে হয় এটা নিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা টিউটোরিয়াল ভিডিও দেখছি। কালকে রাত্রেবেলা এই মাইক্রোফোন তো দেখা তারপরে এখন ক্লাস নিতেছে। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে, এখন আর কোনো প্রবলেম হয় না। ঠিক আছে। আজকে কিন্তু দেখো নয়েজ অনেক কম। আমি দেখো একটু পরে চুপ হয়ে যাবো, দেখবে নয়েজ অনেক কম হচ্ছে। আশেপাশে তো আগে অনেক নয়েজ শোনা যেত, মানে আমি থেমে গেলে ভো 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 আওয়াজ হইতো, দেখো। দেখছো আগের দিনের থেকে কিন্তু অনেক অনেক কম নয়েজ নিচ্ছে, হ্যাঁ। তো এই আর কি, তোমাদের বেটার এক্সপিরিয়েন্সের জন্য এইগুলো করা, যাতে করে তোমাদের আসলে এক্সপিরিয়েন্সটা বেটার হয়। এটার জন্য এটা করা। সো গতকালকে এই জন্য এই মাইক্রোফোনটাকে কিনলাম আর কি। একটা একটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে রিসিভার, এটা তো তোমরা দেখতে পারবো না হয়তো বা। এই যেটা হচ্ছে রিসিভার, এই রিসিভারটা হচ্ছে ক্যামেরার সাথে লাগানো থাকে, রিসিভার ক্যামেরার সাথে লাগানো থাকে। আর দুইটা ট্রান্সপন্ডার দেওয়া হচ্ছে। অনেক সময় দুইজন কনভারসেশন করেন, আর দুজন কনভারসেশন করার জন্য দুটো ট্রান্সপন্ডার দেয়। তুমি একটা ইউজ করতে পারো, দুটো ইউজ করতে পারো। তো রিসিভারটা হচ্ছে ইয়ের সাথে লাগানো থাকে, মানে ক্যামেরার সাথে লাগানো থাকে। আর ট্রান্সপন্ডার লাগানো থাকে হচ্ছে মানুষের সাথে। তো তুমি দুটো ইউজ করতে পারো, একটা ইউজ করতে পারো। তো আমি একটা ইউজ করতেছি, ঠিক আছে। এটা আর কি। তো যাতে করে তোমাদের নয়েজ ফ্রি হয়, নয়েজ ফ্রির জন্য গতকালকে এই মাইক্রোফোনটা কানেক্ট করছি, বুঝছো? তো তোমাদেরকে দেওয়ার জন্য আমি কখনো কার্পণ্য করি না। যত দাম হোক, যত কিছু হোক, যত কিছু হোক, আমি তোমাদেরকে দেওয়ার জন্য মানে আমি ট্রাই করি তোমাদেরকে বেস্টটা দেওয়ার জন্য। একসাথে হয়তো বা পারি না, একটু একটু নয়েজ আসে। একেবারে নয়েজ তো বন্ধ হয়ে যাবে তা না। একেবারে নয়েজ বন্ধ হওয়ার জন্য কোনটা লাগে জানো? ওই যে কিছু মাইক্রোফোন আছে না, দেখবা তোমরা যে এরকম টাইপের, এই যে এরকম টাইপের কিছু মাইক্রোফোন আছে, এরকম বড়, এরকম এরকম বড় মাইক্রোফোন, ঠিক আছে। ওই যে হ্যান্ড মাইক্রোফোন না, হ্যান্ড মাইক্রোফোন অনেকটা নয়েজ ক্লিয়ার করে। বাট এই যে এইরকম কিছু মাইক্রোফোন আছে, এগুলাকে এরকম বড় করে এরকম করে স্ট্যান্ড করা লাগে। এভাবে করে স্ট্যান্ড করতে হয়, এভাবে করে ইয়ে করে দেখবা বিভিন্ন শুটিং স্পটে এরকম করে লাগানো থাকে, এভাবে লাগানো থাকে কিছু মাইক্রোফোন, ঠিক আছে। তো ওইগুলা হচ্ছে, ওইগুলা ওগুলা বোম, বোম না ঠিক, বম না কি জানি বলে, কি মাইক্রোফোন জানি বলে, এইগুলা ভালো। এগুলা হচ্ছে একদম আশেপাশে নয়েজ সব ক্লিয়ার করে ফেলে। অনেকে আবার দেখবা যে পডকাস্টিং আছে না, দুইজন কথা বললে একজনের একটা আওয়াজ এক কানা, একজনের একটা না না, ওটা ওটা আবার কাহিনী আছে। দুজন কথা বললে একজনের এক কানা, একজনের একটা লাইভে হবে, বাট তুমি রেকর্ড করলে ওইটাকে এডিট করা লাগে। রেকর্ড করলে এডিট করা লাগে, এডিট করে আবার ঠিক করে নেওয়া যায়, ঠিক আছে। এটা সিস্টেম আছে, সিস্টেম আছে, সব কিছুরই সিস্টেম আছে। দুজন কথা বললে এটা সিস্টেম করে নেওয়া যায়, প্যারা হয় না, ঠিক আছে। তো এই যে বোম মাইক্রোফোনটা কি জানি বলে এগুলারে, এই মাইক্রোফোন যেগুলো আছে এইগুলো ইউজ করলে আলটিমেটলি নয়েজ, আশেপাশের নয়েজ একদমই ক্লিয়ার করে না।
তুলা লাগানো থাকে মাইকের সামনে, ওইগুলা তুলা তো এটার সামনেও আসছিল, আমি তুলা খুলে ফেলছি। তো এখানে তুলা লাগানো থাকলে কেমন লাগবে না দেখতে, তুলা এটার সামনেও ছিল, ওটা আমি খুলে ফেলছি। এটা হচ্ছে লম্বা এরকম, দেখবা বিভিন্ন শুটিং এর সময় দেখবা যে সাইডে উপরে থাকে, ক্যামেরায় ধরা পড়ে না, উপরে থাকে ক্যামেরায় ধরা পড়ে না, বুঝছো, এরকম উপরে দুই দিকে থাকে এরকম, ক্যামেরায় ধরা পড়ে না এগুলা, ঠিক আছে। সো এগুলো আর তুলা তো ওটা হচ্ছে বাতাস যাতে হ্যাঁ এনায়েত চৌধুরী, হ্যাঁ এনায়েত ভাই যে ভিডিওগুলো বানায় না, এনায়েত ভাইয়ের ভিডিও এগুলোর মতো, বুঝছো। এনায়েত ভাই দেখবে হাতের মধ্যে ওনার, এরা তো ওনার স্টাইল, যত কিছুই হোক না কেন উনি ওটা এটা স্টাইল হয়ে গেছে ওনার। এটা এনায়েত ভাই যে ভিডিও বানায় সুন্দর সুন্দর ভিডিও, এনায়েত চৌধুরী তোমরা সাবস্ক্রাইব করে রাখতে, অনেক সুন্দর ভিডিও বানায়, ঠিক আছে। হ্যাঁ ট্রাইনোমিয়াল পডকাস্টে এনায়েত ভাই, তারপর হচ্ছে সাদমান ভাই যে ভিডিওগুলো বানায়, হ্যাঁ যে পডকাস্টিং এর ক্ষেত্রে প্রমিত ভাই, হ্যাঁ প্রমিত ভাইয়ের যেগুলা, ঠিক আছে। প্রমিত যে ভিডিওগুলো বানায় না, প্রমিতের ভিডিওগুলো সেম। তো প্রমিত যে মাইক্রোফোনগুলো ইউজ করে ওইগুলো আবার পডকাস্টিং মাইক্রোফোন আবার আরেকটা, পডকাস্টিং মাইক্রোফোন আবার একটু ডিফারেন্ট, হ্যাঁ। পডকাস্টিং মাইক্রোফোনগুলো এটা ছোট থাকে, ছোট এরকম। আর আমি যেটা কথা বলছি ওইটা পডকাস্টিং মাইক্রোফোনের মতো একটু বড়গুলো আর কি, উপর থেকে এভাবে রেখে দেয়। তো ওই মাইক্রোফোনগুলো নয়েজ ক্লিয়ার করে। তো ওইগুলো আবার ঝামেলা কি, ঝামেলাটা হচ্ছে যে আমি তো এরকম নড়াচড়া করে কথা বলি, তো নড়াচড়া করে কথা বললে ওইগুলো আবার একটু ঝামেলা। সো দুই দিকে দূরে লাগায় রাখতে হবে, নড়াচড়া কম করতে হবে। তো করবো আমি ইনশাল্লাহ, সামনে করবো। আপাতত এটা করলাম, এটা যেহেতু করছি এটাকে আগে উসুল করি, ঠিক আছে। তো দুইটা মাইক্রোফোন মানে এটাকে আগে উসুল করে নিয়ে পরে ওইটা দেখা যাক। আমি এগুলো নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করি এবং এগুলোর ব্যাপারে আমি কখনো টাকার কথা চিন্তা করি না। যেটা ভালো হয় তোমাদের জন্য, যেটা তোমাদের জন্য ভালো হয় আমি ওটাই করি। এগুলোর ব্যাপারে কখনো আমি টাকার কথা চিন্তা করি না, ঠিক আছে। আমি যখন কিরে ভাই মোছে না কেন, আচ্ছা মুচ্ছে, ওকে ডান। এই আর কি, এনায়েত ভাইয়ের ক্লাস করছে অন্যরকম পাঠশালায়, হ্যাঁ অন্যরকম পাঠশালায় এনায়েত ভাইয়ের বেশ কিছু ভিডিও আছে, ডান। ওকে, তোমরা আমাকে সাজেস্ট দিতে পারো যে কোন কোন মাইক্রোফোনগুলো ভালো, তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে, মানে তোমরা আমাকে সাজেস্ট দিতে পারো যে ভাইয়া আপনার স্টুডিওর জন্য আপনি এটা করতে পারেন, এটা করতে পারলে আপনার জন্য ভালো হবে, এটা করলে আপনার স্টুডিও একটু বেটার হবে। জাস্ট কি অ্যাড করা যেতে পারে, সেটা কোথা থেকে কেনা যেতে পারে, সেটার প্রাইস কেমন হবে, এটা একটু জানাই দিও, ঠিক আছে। সব কিছু মিলে হিসাব করে আমি এটা করে ফেলবো, ঠিক আছে। ওকে, আমি এই রোডস মাইক্রোফোনটা গতকালকেই কিনলাম বসুন্ধরা থেকে গতকালকেই রোডস মাইক্রোফোন কিনলাম, এক সেট মাইক্রোফোন 25,000 টাকার মতো পড়ছে আর কি, ঠিক আছে। সো এটা তোমাদের জন্যই কিনলাম যাতে করে একটু বেটার এক্সপিরিয়েন্স হয়। শোনো, চালাইলে অনেকভাবেই চালানো যায়। চালাইলে মনে করো যে শুধু একটা হোয়াইট বোর্ডের মধ্যে একটা লাইট লাগাই চালা দেওয়া যায়, বাট আলটিমেটলি সবসময় বেটার, আমি ট্রাই করি যে সবসময় বেটার কি করা যায়, বুঝছো। যাই হোক, তো এখন দেখো এই যে এই প্লাজমিডগুলো আবার বিভিন্ন রকমের আছে, তিন রকমের আছে, সরি বিভিন্ন রকমের না, তিন রকমের প্লাজমিড আছে। নাম্বার ওয়ান যেটা এক নম্বর প্লাজমিড, সেটা হচ্ছে এফ ড্যাশ প্লাজমিড, এফ ড্যাশ প্লাজমিড। এটাকে ফার্টিলিটি প্লাজমিড বলে। এফ ড্যাশ প্লাজমিডকে এটাকে ফার্টিলিটি প্লাজমিড বলে। ফার্টিলিটি প্লাজমিড মানে কি, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ক্ষমতা সম্পন্ন। তোমাদেরকে ব্যাকটেরিয়া অধ্যায়ে পড়াইছিলাম, কনজুগেশন পদ্ধতিতে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হতে পারে। অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে তার দেহের মধ্যে কি তৈরি করতে পারে, তথ্য তৈরি করতে পারে। একটা দেহের মধ্যে ঢোকার পরে তুমি কি করলে, আলটিমেটলি তোমার একটা ব্যাকটেরিয়া দেহের মধ্যে ঢুকলো, তুমি অ্যান্টিবায়োটিক খাইছো বাট কোর্স কমপ্লিট করো না, তাহলে আস্তে আস্তে যেসব ব্যাকটেরিয়াগুলো দেহের মধ্যে থেকে যাবে, সেই ব্যাকটেরিয়াগুলো আলটিমেটলি কী হবে, শিখে যাবে কীভাবে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে থাকতে হয়, এবং এইভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তো এগুলোকে ফার্টিলিটি প্লাজমিড বা এফ ড্যাশ প্লাজমিড বলে। তারপর ধরো আরেকটা আছে আর প্লাজমিড, ঠিক আছে। আচ্ছা আমি একটু ভুল বলছি আমি, দাঁড়াও একটু ভুল বলছি। আর প্লাজমিড এতক্ষণ যেটা বললাম না যে রেজিস্ট্যান্ট প্লাজমিড, একটু ভুল বলছি। এতক্ষণ যেটা বললাম যে তোমার হইতে পারে, যেটাকে বলে হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হইতে পারে, এটা হচ্ছে আর প্লাজমিড, একটু ভুল বলছি। এফ প্লাজমিড বা ফার্টিলিটি প্লাজমিড, এরা হচ্ছে সেই প্লাজমিড যারা হচ্ছে যৌন জনন করতে সক্ষম, ওই যে পিলির মাধ্যমে। এই এফ নাম বলতেছি ফার্টিলিটি, আবার বলতেছি রেজিস্ট্যান্ট। যেটা হচ্ছে আর প্লাজমিড, এটা হচ্ছে রেজিস্ট্যান্ট প্লাজমিড। একটু উল্টা বলে ফেলছি, একটু উল্টা, কারেকশন প্লিজ। আমি যেটাকে বললাম যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হইতে পারে, সেটা হচ্ছে আর প্লাজমিড বা রেজিস্ট্যান্ট প্লাজমিড। এই প্লাজমিড হচ্ছে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে, রেজিস্ট্যান্ট ক্ষমতা তৈরি করতে পারে। আর এফ প্লাজমিড যেটা ফার্টিলিটি প্লাজমিড, এটা হচ্ছে সে কি করতে পারে, সে তোমার হচ্ছে যৌন জনন করতে পারে। এটা কি করতে পারে, যৌন জননের জেনেটিক উৎপাদন
তৈরি করতে পারে এরকম প্লাজমিডকে বলে এফ এফ ডেস প্লাজমিড, ঠিক আছে। যেমন হচ্ছে এফ এফ ডেস প্লাজমিড হচ্ছে পিলি তৈরি করে, পিলি তৈরি করার মাধ্যমে সংক্রমণ তৈরি করতে পারে। তাহলে এরা হচ্ছে সংক্রমণ করতে পারে, এরা হচ্ছে যৌন জনন করতে পারে, আর এরা কি করতে পারে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করতে পারে। একটু উল্টা বলছি, ঠিক আছে, বুঝছো? বুঝছো? ওকে, ডান। 3 নাম্বার হচ্ছে কোল প্লাজমিড। 3 নাম্বারটা হচ্ছে কোল প্লাজমিড। কোল প্লাজমিডটা কি? কোল প্লাজমিডটা হচ্ছে কোলিসিন, কোলিসিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে। কি? কোলিসিন নামক রাসায়নিক পদার্থ তৈরি করে, যেগুলো হচ্ছে ইকোলাইকে ধ্বংস করতে পারে, ঠিক আছে। ইকোলাইকে কি করতে পারে? ধ্বংস করতে পারে। এরকম কোলিসিন নামক কিছু রাসায়নিক পদার্থ তৈরি করতে পারে। কোল প্লাজমিড কি কোলিসিন নামক কিছু রাসায়নিক পদার্থ তৈরি করতে পারে, যেটা কি করে ইকোলাই ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, ঠিক আছে। আর পাশাপাশি ভিব্রিও সিন নামক রাসায়নিক পদার্থ তারা তৈরি করতে পারে, যারা ভিব্রিও কলেরা বা কলেরা ব্যাকটেরিয়াকে কিন্তু কি করতে পারে? ধ্বংস করতে পারে। তাহলে কোলিসিনের ভিব্রিও সিন এগুলো হচ্ছে কিছু রাসায়নিক পদার্থ যেগুলো কিনা এই কোল প্লাজমিডগুলো তৈরি করতে পারে, যেগুলো কিনা ইকোলাই ব্যাকটেরিয়া বা ধরো ভিব্রিও কোলাই বা ভিব্রিও কলেরা ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারে। অর্থাৎ বিভিন্ন ব্যাকটেরিয়াকে মারার জন্য এরা প্লাজমিড তৈরি করতে পারে। মানে সে নিজে ব্যাকটেরিয়া, সে আরেকটা ব্যাকটেরিয়াকে মারার জন্য প্লাজমিড তৈরি করতেছে। বুঝতে পারছো? রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। রেজিস্ট্যান্স মানে কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানে তো বোঝো, প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানে হচ্ছে যে তোমার মধ্যে সেই জিনিসটা প্রতিরোধ হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক তোমার শরীরে কাজ করবে না, এটাকে বলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট। রেজিস্ট্যান্স মানে কি? রোধ। রেজিস্ট্যান্স মানে কি? রোধ। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স মানে অ্যান্টিবায়োটিক তোমার শরীরে রোধ হয়ে যাবে, কাজ করবে না, দ্যাট ইজ ওকে। তো আমি তোমাদের প্লাজমিডে বেসিক আলোচনা করলাম, কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করতে হয় এটা নিয়ে বেসিক আলোচনা করলাম। নেক্সট ক্লাসে তোমাদের রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করা বা এই পুরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর পুরো প্রসেসটা পড়াবো। এই প্রসেসের সাথে সাথে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ইনসুলিন তৈরি, ইন্টারফেরন তৈরি, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর তৈরি, সবগুলা পড়াই দেবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে থাকতেছে, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।